আসসালামু আলাইকুম এসএসসি 26। কেমন আছো সবাই? আজকের এই চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন দফাদার। ওয়েলকাম টু আলামিনস ক্লাসরুম। জি, তুমি সঠিক দেখেছো। মাত্র 51টা এমসিকিউ করার মাধ্যমে তোমার রসায়ন সাবজেক্টের 25টা এমসিকিউ কমন পড়তে যাচ্ছে। কেননা তুমি দেখবা এর বাহিরে আর একটা প্রশ্ন করাও সম্ভব না। আমি যা দিব এইটাই তোমার জন্য যথেষ্ট। তোমার এর বাহিরে আর কোনো এমসিকিউ পড়তে হবে না। আমি যা বলবো এর মধ্য থেকে প্রত্যেকটা এমসিকিউ আসবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই অধ্যায়ের প্রথম এমসিকিউ হচ্ছে এ পর্যন্ত পাওয়া মোট মৌলের সংখ্যা 118টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি। আমরা জানি যে পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা হচ্ছে 118টা, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টা। অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় না কয়টা? 20টা মৌল, যেটা প্রকৃতিতে পাওয়া যায় না। আমাদের শরীরে মৌল আছে আমাদের 26টা। মাথায় রাখতে হবে, আমাদের শরীরে মোট মৌলের সংখ্যা হচ্ছে 26টা। অর্থাৎ 118টা মৌলের ভিতরে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টা, প্রকৃতিতে পাওয়া যায় না 20টা, আমাদের শরীরে পাওয়া যায় হচ্ছে 26টা। যে কোনো অণুতে পরমাণুর সংখ্যা নির্ণয়। ওকে, আমরা জানি যে কোনো অণুর ভিতরে মোট কয়টা পরমাণু আছে সেটা নির্ণয় করা খুবই ইজি। তো কিভাবে নির্ণয় করতে হয় তাই আমরা এখন দেখে ফেলবো। পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7। তো এখানে K2 বলতে এখানে পটাশিয়াম 2টা আছে, ক্রোমিয়াম 2টা আছে এবং অক্সিজেন 7টা আছে। তো মোট কয়টা পরমাণু আছে? 11টা পরমাণু আছে। কিভাবে বের করতে হয় তোমরা খুব ইজিলি শিখে ফেললা। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে মোট 11টি পরমাণু আছে। তোমাদের যদি প্রশ্ন করা হয় পটাশিয়াম ডাইক্রোমেটের 2টি অণুতে কয়টি পরমাণু আছে, তাহলে একটি অণুতে যদি 11টি হয়, 2টি অণুতে থাকবে মোট 22টি। তারপর হচ্ছে তুতের একটি অণুতে কয়টি পরমাণু আছে? তুতের একটি অণুতে মোট 21টি আছে। কেননা এখানে কপার আছে একটা, সালফার আছে একটা, অক্সিজেন এখানে 4টা আর এখানে 5টা, মোট 9টা হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেন 5 দুগুণে 10টা হাইড্রোজেন। তো মোট পরমাণু হচ্ছে 21টা। এখানে শিখার বিষয় দুইটা, একটা হচ্ছে তুতের সংকেত কি। পরীক্ষার মধ্যে প্রায় চলে আসে তুতের সংকেত। তুতের সংকেত হচ্ছে কপার সালফেট এবং হচ্ছে 5 অণু পানি। এই দুইটা মিলে হয় তুতের সংকেত। এবং তুতের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 21টি। তারপর চলে আসি এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? এক অণু ফেরিক কার্বনেটে সেম প্রসেস তোমাকে বের করতে হবে মোট কয়টা পরমাণু আছে। তো আমি এখানে বের করে রেখে দিয়েছি, এখানে মোট 14টি। সোডিয়াম কার্বনেট যৌগে কয়টি পরমাণু উপস্থিত? সেম, সোডিয়াম কার্বনেটে আছে আমাদের 6টি। সো সোডিয়াম কার্বনেটের আরেকটা নাম হচ্ছে সোডা অ্যাশ। এই জিনিসটা আমার ভালোভাবে জানতে হয়, পরীক্ষা হলে মাঝে মাঝে চলে আসে যে সোডা অ্যাশের পরমাণু একটি অণুতে কয়টি পরমাণু আছে। সো আমরা বের করতে জানি যে কিভাবে পরমাণু বের করতে হয়, বাট সোডা অ্যাশ আসলে কাকে বলে সে জানি না। সোডা অ্যাশ হচ্ছে সোডিয়াম কার্বনেটের আরেকটা নাম হচ্ছে সোডা অ্যাশ। তো সোডা অ্যাশের পরমাণুর সংখ্যা হচ্ছে 6টি। তারপর চলে যায় আমাদের 19 নাম্বার এমসিকিউ, মৌলিক পরমাণু। মৌলিক পরমাণু হচ্ছে একদম ইজি, মনে রাখবা একই ধরনের মৌল দ্বারা গঠিত যৌগকে বলা হয় মৌলিক পরমাণু। একই ধরনের মৌল, অর্থাৎ অক্সিজেন আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে যে অণু, সেটা হচ্ছে মৌলিক পরমাণু। সিমিলারলি হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, ব্রোমিন ব্রোমিন, আয়োডিন আয়োডিন, ফ্লোরিন ফ্লোরিন আর হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন, প্রত্যেকটা মৌলিক কিন্তু তোমার একই ধরনের মৌল দ্বারা যৌগগুলো গঠিত হয়েছে, এই জন্য এদেরকে বলা হয় মৌলিক পরমাণু। সো তোমরা খুব ইজিলি বের করতে পারবা, তোমাদেরকে বলা হবে নিচের কোনটি মৌলিক পরমাণু, তো যে কোনো একটা দেখবা যেটা একই ধরনের পরমাণু দিয়ে গঠিত হয়েছে। সো যৌগিক পরমাণু কোনগুলা? যৌগিক পরমাণু হচ্ছে ভিন্ন ধরনের দুইটি মৌল দ্বারা যে যৌগ গঠিত হয়, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, দুইটা ভিন্ন ধরনের যৌগ মৌল, দুইটা মিলে তৈরি হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড। একইভাবে অ্যামোনিয়া, পানি, সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, তোমরা অলরেডি যৌগিক পরমাণুগুলো বুঝতে পারতেছো যে কোনগুলো যৌগিক পরমাণু। অর্থাৎ ভিন্ন দুইটি মৌল দিয়ে তোমার যে নতুন পরমাণু তৈরি হয় সেটা হচ্ছে যৌগিক পরমাণু। ওকে, তারপর হাইড্রোজেনের আইসোটোপ সমূহ। আমরা জানি হাইড্রোজেন আইসোটোপ মোট 7 ধরনের, কারণ হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে মোট 7টি। তার মধ্যে এই 3টা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা মধ্যে সবচেয়ে বেশি আসে এবং তোমাদের জন্য এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের এইটা হচ্ছে একটা আইসোটোপ D1, তারপর হচ্ছে উপরে 2, এটা হচ্ছে তোমাকে ডিউটেরিয়াম বলে। উপরে 2 থাকলে সেটা হচ্ছে ডিউটেরিয়াম, উপরে 3 থাকলে সেটা হচ্ছে ট্রিটিয়াম। কথা বুঝতে পারছো কি বলছি? ভালোভাবে শিখবা। এই 2 নাম্বারটা হচ্ছে ডিউটেরিয়াম নাম সহ, নিচের কোনটি ডিউটেরিয়ামের সংকেত এভাবে আসতে পারে, বা নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ এটাও আসতে পারে, বাংলা লেখা আসতে পারে। সো সবগুলো ভালো করে দেখবা। ট্রিটিয়ামের সংকেত হচ্ছে এখানে উপরে 3 থাকবে, আর হাইড্রোজেনের মোট আইসোটোপ সংখ্যা হচ্ছে 7টি। প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টি। প্রকৃতিতে পাওয়া যায় 3টা, আর প্রকৃতিতে পাওয়া যায় না হচ্ছে 4টা। প্রকৃতিতে আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের 2টা আইসোটোপ তোমার 35 এবং হচ্ছে 37,
দুইটা আইসোটোপে গড় করে কিন্তু আমাদের ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5। সো এই 35.5 গড় করে হয়, কিন্তু 35 যেটা সেটা আইসোটোপের শতকরা পরিমাণ প্রকৃতিতে হচ্ছে 75%, আর 37-এর ক্লোরিন যেটা সেটা প্রকৃতিতে শতকরা পাওয়া যায় হচ্ছে 25%। ওকে, তারপর অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই যে 21 নাম্বার যে এমসিকিউটা আমি তোমাদের জন্য রাখছি, এখান থেকে কিন্তু মাস্ট বি একটা এমসিকিউ এই পরীক্ষায় দিবে, এটা কোনো মিস নাই। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এবারও আসবে। কথা বুঝতে পারছো কি বলছি? জাস্ট এই যেই কয়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আমি এগুলো বাছাই করে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা শুধুমাত্র কষ্ট করে মুখস্থ করে চলে যাও। আমি বলছি এই 21 নাম্বার এমসিকিউটা আসবেই। পটাশিয়ামের লেটিন, মানে আমরা অনেকেই জানি পটাশিয়ামকে কে দিয়ে প্রকাশ করে, বাট কে দিয়ে কেন প্রকাশ করে? তার কারণ হচ্ছে পটাশিয়াম লেটিন কেলিয়াম শব্দ থেকে গৃহীত হয়েছে। কেলিয়ামের কে থেকেই পটাশিয়ামকে কে দিয়ে প্রকাশ করে। সোডিয়াম লেটিন নেট্রিয়াম থেকে নেওয়া হয়েছে, সো এখান থেকে সোডিয়াম আসছে। টাংস্টেনের লেটিন ওলফার্ম, এটা তো খুবই ইম্পর্টেন্ট আর অনেকবার বোর্ডে চলে আসছে। সো টাংস্টেনের লেটিন ওলফার্ম শব্দ থেকে ডাব্লিউ চলে আসছে, ওলফার্ম। তাহলে টাংস্টেন হচ্ছে ওলফার্ম থেকে আসছে, সোডিয়াম নেট্রিয়াম থেকে আসছে, পটাশিয়াম কেলিয়াম থেকে আসছে। টিন স্টেনাম থেকে আসছে, অ্যাসেন, টিনকে অ্যাসেন দিয়ে প্রকাশ করে, এটা কারণ হচ্ছে এটা লেটিন শব্দ স্টেনাম থেকে আসছে। অ্যান্টিমনি এর লেটিন শব্দ হচ্ছে স্টিবিয়াম। তারপর হচ্ছে গোল্ডের লেটিন শব্দ হচ্ছে ওরাম। লেডের লেটিন শব্দ হচ্ছে প্লাম্বাম, যেখানে পিবি। হ্যাঁ, আয়রনের লেটিন শব্দ হচ্ছে ফেরাম, যেখান থেকে অ্যাফি আসছে। মার্কারিয়ার লেটিন শব্দ হচ্ছে হাইড্রার গাইডাম, যেটা হচ্ছে এইচজি থেকে আসছে। তারপর চলে আসে দেখো 22 নাম্বার এমসিকিউ, ইলেকট্রনের প্রকৃত ভর। ইলেকট্রনের প্রকৃত ভর 9.110 into 10 inverse 28 গ্রাম, বা 9.110 into 10 inverse 31 কেজি। সো গ্রামে হলে হবে -28 এবং কেজিতে হলে হবে -31। অ্যাম্বিয়ার ইজ ইকুয়াল NH বাই 2 পাই সমীকরণের m এর মান, অ্যাম্বিয়ার ইজ ইকুয়াল NH বাই 2 পাই সমীকরণের m এর মান হচ্ছে 9.11 into 10 inverse 28। m মান হচ্ছে ইলেকট্রনের ভর, সো এটা সেম। গ্রামে হলে -28 হবে এবং কেজিতে হলে -31 হবে। সো এরকম ভাবে আমাদের প্রশ্নটা আসতে পারে। একটি প্রোটনের প্রকৃত ভর, একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 into 10 inverse 24 কেজি গ্রাম, অথবা 1.673 into 10 inverse 27 কেজি। সো গ্রামে থাকলে এইভাবে, কেজি থাকলে এইভাবে। আমরা কিন্তু পরীক্ষার হলে মানে অনেক বেশি ক্লিয়ারনেস না থাকার কারণে পারা জিনিসও দিয়ে আসতে পারি না। সো তোমাকে গ্রাম এবং কেজির মধ্যে যে ডিফারেন্টটা মাথায় রাখতে হবে। গ্রামে থাকলে 24 আর কেজি থাকলে 3 বাড়িয়ে দিয়ে 27 বানাই দিতে হবে। ওকে, ইলেকট্রনের আপেক্ষিক ভর অক্সিজেন, ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, আর ভুল হয়েছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0 এবং এর আধান হচ্ছে -1। ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে -1.6 into 10 inverse 19 কুলম। নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 into 10 inverse 24 গ্রাম। নিউট্রনের প্রকৃত ভর। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান? অক্সিজেনের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে সমান। কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? প্রোটন দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়। তারপর চলে আসে আমাদের 23 নাম্বার এমসিকিউ, আইসোটোপ। আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান থাকে এবং নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন থাকে, তাদেরকে আইসোটোপ বলে। আর আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান এবং ভর এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোন বলে। এবং আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান এবং নিউট্রন এবং প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় আইসোবার। তো এটা মনে রাখার একদমই ইজি হচ্ছে, আইসোটোপের লাস্ট অক্ষর হচ্ছে প, যেখান থেকে প্রোটন আসে। আইসোটোনের লাস্ট অক্ষর হচ্ছে ন, যেখান থেকে নিউট্রন আসে। এবং আইসোবারের লাস্ট হচ্ছে বার, এখান থেকে ভর চলে আসে। সো এটা মনে রাখা খুবই ইজি একটা টেকনিক। তারপর চলে আসে 24 নাম্বার, প্লাঙ্কের ধ্রুবক। সো প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 into 10 inverse 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, একদম ভালোভাবে মুখস্থ করে যাবা। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর কত? 1.66 into 10 inverse 24 গ্রাম। শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড অথবা হার্জ। সো আমরা অলরেডি ফিজিক্স থেকে এটা জানা আসছে সপ্তম অধ্যায় থেকে, যে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড। সো ওইটাই হচ্ছে এখানকার একক। তারপর 25 নাম্বার এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তবে এটা পারার জন্য তোমাকে প্রথম 1 থেকে 30টি মৌলের তোমার পারমাণবিক সংখ্যা জানতে হবে, মানে সিরিয়াল ভাবে মুখস্থ থাকতে হবে, তাদের ভর সংখ্যা মুখস্থ থাকতে হবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস বুঝে ভালোভাবে করতে হবে। সো ইলেকট্রন বিন্যাস যদি জানো, ভর সংখ্যা যদি বের করতে জানো, মানে মুখস্থ থাকে, তাহলে কিন্তু এইটা করাটা খুব ইজি হবে। এখানে আমি গুরুত্বপূর্ণ যে সকল যৌগ তোমাদের পরীক্ষার হলে আসার মতো এবার সেগুলো দিয়ে রাখছে। সো এইগুলো জাস্ট তোমরা ভর সংখ্যা বা আণবিক ভর বের করে শিখে ফেলবা। একটা এমসিকিউ এখান থেকে কিন্তু 100% হবেই। তো এইগুলোর আণবিক ভর বের করো এবং শিখে ফেলো কিভাবে, প্রত্যেকটা আণবিক ভর আলাদাভাবে বের করে শিখবা।
তারপর যোগ করে দিবা। তারপর চলে আসে 26 নম্বর ইলেকট্রনের ক্রোমো। 3p 4s এবং 3d তিনটার মধ্যে ক্রোমোর ভিতরে সবচেয়ে কম শক্তি হচ্ছে 3p, তারপর হচ্ছে 4s এবং 3d। সো অনেকে এটা বুঝো না, তার জন্য আমি একটু জাস্ট এক্সপ্লেন করছি। p s p d f এর মানটা তোমাকে মুছতে থাকতে হবে। s এর মান 0, p এর মান 1 এবং d এর মান 2, f এর মান 3। সো এখানে যদি p এর মান 1 বসাই দেই তাহলে 4 আসে, এখানে 0 বসালে 4 আসে, d বসালে d এর মান 2 বসালে 5 আসে। তো এই দুইটাই তো 4 হয়, তাহলে কিভাবে p কেন হচ্ছে? মনে রাখবা যখন দুইটার মান সমান হবে তখন কম শক্তির শক্তি স্তর, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা এটা যদি ছোট থাকে সেটা তুলনামূলকভাবে কম পাওয়ারফুল। সো এটা কম, তার থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি। তারপর চলে এসে আমার 27 নম্বর এমসিকিউ কে এল এম এন। এই এমসিকিউটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কে কে সেলে তোমার ইলেকট্রন থাকতে পারে 2টা, এল সেলে থাকতে পারে 8টা, এম এ থাকতে পারে 18টা, এন এ থাকতে পারে 32টা। এটা তো মনে রাখতে হবে যে কে এল এম এন যে শেল বা কোষ বা তোমার অরবিটাল, এখানে তোমার কে থাকতে পারে, কেতে থাকতে পারে 2টা ইলেকট্রন, এল এ থাকতে পারে 8টা ইলেকট্রন, এম এ থাকতে পারে 18টা এবং এন এ থাকতে পারে মোট 32টা ইলেকট্রন। মাথা থেকে জানো এটা। সো এখানে তুমি ভালোভাবে মুখস্থ করবা, তোমার পরীক্ষা আসতে পারে এম সেলে মোট ইলেকট্রন সংখ্যা কতটি, 18টি, এন সেলে 32টি। সো এই হচ্ছে তোমার এমসিকিউ। তারপর চলে আসি আমাদের 28 নাম্বার এমসিকিউ যে ক্যালসিয়াম 2+। এই এমসিকিউটা অনেকেই বুঝে না, সো এখানে ভালো করে একটু বুঝতে হবে যে ক্যালসিয়াম 2+, এখানে ইলেকট্রন সংখ্যা 20টি ইলেকট্রন সংখ্যা। যদি জিজ্ঞেস করা হয় যে ক্যালসিয়াম 2+-এ প্রোটন সংখ্যা কয়টি, ক্যালসিয়াম 2+-এ কিন্তু প্রোটন সংখ্যা 20টাই, কারণ ক্যালসিয়াম কিন্তু 20 নাম্বার মূল্য, এর প্রোটন সংখ্যা 20। বাট এখানে ইলেকট্রন সংখ্যা 2+ দিয়ে বুঝাইছে যে তার 2টা ইলেকট্রন কমে গেছে, 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে। সো এখানে তার ইলেকট্রন সংখ্যা 2টা কমবে, অর্থাৎ 18টা ইলেকট্রন সংখ্যা, বাট প্রোটন সংখ্যা কিন্তু 20টার 20টাই রইবে। এই একটা এমসিকিউ ভালো করে বুঝলে এই ধরনের যে কোনো এমসিকিউ তুমি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ক্যালসিয়াম 2+ দিয়ে আসলে বুঝাইছে কি, ক্যালসিয়াম 2+ দিয়ে বুঝাইছে যে তোমার ক্যালসিয়াম 2+, অর্থাৎ এখানে ইলেকট্রন 2টা কমছে, প্রোটন কিন্তু কমে না। তুমি যত এখানে 2+ দাও 3+ দাও যাই দাও না কেন, প্রোটন সংখ্যা কখনো কমে না, প্রোটন সংখ্যা যা আছে তাই। তার ক্যালসিয়াম 2+-এ এখানে কনফিউশন হয়ে যায়, বাচ্চারা শিখে যায় যে ক্যালসিয়াম 2+-এর তো ইলেকট্রন সংখ্যা 18টি, কিন্তু পরীক্ষা চলে আসে ক্যালসিয়াম 2+-এর প্রোটন সংখ্যা কয়টি, তখন জামালো হয়ে যায়। তো ক্যালসিয়াম 2+-এর প্রোটন সংখ্যা হচ্ছে 20টি। সো ক্যালসিয়াম 2+-এর প্রোটন সংখ্যা হচ্ছে 20টি এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। এবং অ্যালুমিনিয়াম 3+-এর একইভাবে প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন হয় না। অ্যালুমিনিয়াম যেহেতু 13 নম্বর মূল্য, তার প্রোটন সংখ্যা 13, বাট 3+ থাকার কারণে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। কথা বুঝতে পারছো কি বলছি? তারপর আয়রন 3+, আয়রন 3+-এর ক্ষেত্রে আয়রন এর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার সরি, এখানে প্রোটন সংখ্যা হবে তোমার 26, এখানে একটু ভুল হয়ে গেছে, প্রোটন সংখ্যা 26 হবে, বাট ইলেকট্রন সংখ্যা হবে 23, এখানে একটু ভুল হয়েছে, প্রোটন সংখ্যা হবে 26, ইলেকট্রন সংখ্যা হবে 23। তো এই ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে তোমার ক্রোমিয়াম এবং হচ্ছে কপার, ক্রোমিয়াম এবং কপার এই ক্ষেত্রে ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ, এই দুটো একটু ব্যতিক্রম, মাথায় রাখবা। তারপর চলে আসে আমরা 29 নাম্বার এমসিকিউ 4D এর জন্য n+l এর মান কত? এই ধরনের এমসিকিউ তোমরা বোর্ডে প্রায় দেখে থাকবা যে 4D 5F 4F এদের n+l এর মান কত। একদম ইজি, তোমার সেই ক্ষেত্রে SPDF এর মানটা মুছে রাখতে হবে। SPDF এর মান মুছে রাখতে হবে 0 1 2 3, SP এর মান হচ্ছে 0, সো 4 এবং D হচ্ছে সেই L এর মান, D হচ্ছে D এর মান হচ্ছে 2, সো বসাই দিবা 4 + 2 = 6, অর্থাৎ 4D এর জন্য n+l এর মান হচ্ছে 6। একইভাবে 5 এবং F এর মান হচ্ছে 3, সো 5 + 3 মানে 8, অর্থাৎ 5F এর মান হচ্ছে 8। তারপর চলে 30 নাম্বার এমসিকিউ কোনটি আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে? তেজস্ক্রিয় আইসোটোপ গুলা আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে। তারপর হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আইসোটোপ ব্যবহৃত হয়? মনে রাখবা পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আইসোটোপ নির্ধারিত হয়। এখানে মেবি এটার অ্যান্সার দেওয়া নাই, সো এটা একটু কাইন্ডলি তোমরা একটু ভালো করে দেখবে। মেবি রেডিয়াম নির্ণয় করা হয় পৃথিবীর বয়সের জন্য। তারপর রোগাক্রান্ত স্থানের ছবি উঠাতে ব্যবহৃত হয় গামা রশ্মি। ওকে, তারপর চলে আসি পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত হয় গামা রশ্মি। ওকে, বয়স নির্ধারণে ব্যবহৃত হয় গামা রশ্মি। আর রোগাক্রান্ত স্থানের ছবি উঠাতে ব্যবহৃত হয় তোমার TC99, অর্থাৎ এটাকে বলা হয় টেকনিশিয়াম 99। লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। সো তোমাকে এই এমসিকিউটা ভালো করে শিখতে হবে যে রোগাক্রান্ত স্থানের ছবি উঠাতে ব্যবহৃত হয়
TC99, প্রজ্ঞাকান্ত যে স্থান সেখানে ছবি উঠাতে ব্যবহৃত হয় TC99, যেটাকে টেকনিশিয়াম 99ও বলে। আর এইটার স্থায়িত্ব অর্থাৎ লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত এটা থাকতে পারে। ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয় ইউরিডিয়াম, ব্যবহৃত হয় ইউরিডিয়াম, এটা হচ্ছে ইউরিডিয়াম, উপরে 192 থাকবে। টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? টিউমারের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয় কোবাল্ট 60, এটা আরো বেশ কয়েকটা কাজে ব্যবহৃত হয়। মানে কোবাল্টের 60 এটা কিন্তু টিউমারের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়, পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হাড়ের ব্যথায় চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? স্ট্রনসিয়াম, হাড়ের ব্যথার জন্য ব্যবহৃত হয় স্ট্রনসিয়াম 89। থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপ ব্যবহৃত হয়? আমি আবার বলছি, এই কটা জাস্ট ভালো করে মুখস্থ হচ্ছে, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবে। আয়োডিন 131। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তোমার ফসফেট 32। উন্নত বীজ উদ্ভাবন ও উদ্ভিদ বেড়ে ওঠা এর জন্য কিন্তু ব্যবহৃত হয় ফসফেট। তো ফসফেট 2টা কাজে ব্যবহৃত হয়, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়, আবার হচ্ছে উন্নত বীজ উদ্ভাবন ও উদ্ভিদ বেড়ে ওঠার জন্য। তারপর লাস্ট আমাদের এই ধরনের এমসিকিউ এর 3 নম্বর অধ্যায়ের শেষ এমসিকিউ, সেটা হচ্ছে হার্টে পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি? হার্টের পেসমেকার বসাতে ব্যবহৃত হয় তোমার পিইউ তোমার 238। সো ভালো করে এটা মুখস্থ করবা। তারপর চলে আসে আমার চতুর্থ অধ্যায়, মেন্ডেলিফের সংক্রান্ত, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণী। এখান থেকে বেশ কয়েক ধরনের এমসিকিউ হতে পারে। সো প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। সে কিন্তু পারমাণবিক ভর আকারে সাজিয়ে যেতেছিল, বাট এটা পরবর্তীতে যদিও সম্ভব হয় নাই। বাট মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি খাড়াই স্তম্ভ ও কলাম ছিল? 8টা খাড়াই স্তম্ভ ছিল। আর মেন্ডেলিফের কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী করেন? মানে সে মোট 63টা মৌল দিয়া প্রথমত সে পর্যায় সারণী করছিল পারমাণবিক ভর আকারে সাজায়া। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আণবিক সারি ছিল? 12টি। অর্থাৎ মেন্ডেলিফ যে পর্যায় সারণী তৈরি করেছিল পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, সেইখানে খাড়াই স্তম্ভ ছিল অর্থাৎ কলাম ছিল কয়টা? 8টা, এবং সারি ছিল 12টা। আর মেন্ডেলিফের প্রবর্তিত পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা ছিল 66টা। বাট 66টা মৌলের ভিতরে তার নিজের আবিষ্কার করা মৌল ছিল 63টা। ভালো করে বুঝবে, মেন্ডেলিফে মোট কতটি আবিষ্কৃত মৌল দিয়ে পর্যায় সারণী করেন? মোট আবিষ্কৃত ছিল 63টা, বাট মোট মৌল তার পর্যায় সারণী ছিল 66টা। 1869 সালে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করে মেন্ডেলিফ। মানে সর্বশেষ তিনি দেখলেন ভরের মাধ্যমে আসলে পর্যায় সারণী দ্বারা করানো সম্ভব না, সেটা একটা সময় সে বুঝতে পারে, এবং সে 1869 সালে সে আইসার আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। তো মেন্ডেলিফ শেষ পর্যন্ত 1889 সালে, এখানে সালটাও বেশি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে সাল চলে আসে যে কত সালে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেন মেন্ডেলিফ। 1889 সাল, 69 সালে। আর কে করে? মেন্ডেলিফ করে। তারপর 1913 সালে পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে? ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে। ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে সর্বপ্রথম 1913 সালে পারমাণবিক সংখ্যার ধারণা দেন। JW ডোবেরাইনের ত্রয়ী সূত্র, এখানে তিনি নিয়েছিলেন লিথিয়াম, নিয়েছিলেন সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম। সো এই 3টা মৌল দিয়ে তিনি প্রথমে ত্রয়ী সূত্র আবিষ্কার করে 1899 সালে। ওকে, ডোবেরাইনের ত্রয়ী সূত্র হচ্ছে এটা, কিন্তু প্রথম ত্রয়ী মৌল হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে প্রথম ত্রয়ী মৌল হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাট JW ডোবেরাইনের যে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন সেটা কি দিয়া? লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। কত সালে? 1829 সালে। তারপর চলে আসি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলসমূহকে সাজানো, এই প্রথম প্রস্তাব গ্রহণ করে হেনরি মোসলে। মানে তিনি এই যে ভরের মাধ্যমে পর্যায় সারণী তৈরি হয়েছিল, সেটা আসলে কত যৌক্তিক ছিল না। মানে প্রায়ই মানে তোমার পর্যায় সারণীতে অনেক ঝামেলা হইতো, সেই ঝামেলাকে উপেক্ষা করার জন্যই সর্বপ্রথম হেনরি মোসলেই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। অষ্টক তত্ত্ববাদ সূত্র প্রদান করেন কে? বিজ্ঞানী জন নিউল্যান্ড অষ্টক তত্ত্ববাদ সূত্র প্রদান করেন। কত সালে? 1864 সালে। আমি কিন্তু সালগুলো কেন উল্লেখ করছি, মাঝে মাঝে সাল চলে আসে। 32 নম্বর এমসিকিউ হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান সংক্রান্ত। দেখো, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় যেটা, সেটা কিন্তু তোমার সৃজনশীলও আসে। সো এমসিকিউ ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, বাট এটা একবার যদি শিখে ফেলো তোমার সৃজনশীল অনেক কাজে দিবে। দেখো, পর্যায় সারণীর
সর্বশেষ প্রধান শক্তিস্তর সংখ্যা হচ্ছে মানে পর্যায় নির্ণয়ের নিয়ম কিন্তু তোমার হচ্ছে একটাই। হ্যাঁ, সো ভালো করে খেয়াল রাখবা, পর্যায় নিয়মের একটাই, আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমার তিনটা জিনিস ফলো করতে হয়। সো পর্যায় সারণীর পর্যায় নির্ণয় সিস্টেমটা হচ্ছে সর্বশেষ প্রধান শক্তিস্তর সংখ্যা হচ্ছে পর্যায় নম্বর। তুমি যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করবা, লাস্টে যা দেখবে যে কত নাম্বার মানে কক্ষপথে ইলেকট্রন সর্বশেষে মানে ঢুকছে আর কি। সো 3 নাম্বার কক্ষপথে ঢুকছে, এই জন্য 3 নাম্বারটা হচ্ছে পর্যায়। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে তিনটা জিনিস ফলো করতে হবে, যে লাস্টে যায় কি এস আছে নাকি এসপি আছে নাকি ডিএস আছে। যদি এস থাকে তাহলে তোমার কি করতে হবে, এস এর ভিতরে কয়টা ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। এস এখানে দেখো 2s2, তো 2 হচ্ছে তোমার দুইটা, এস এ আছে মোট 2টা ইলেকট্রন, সো এখানে গ্রুপ নাম্বার হচ্ছে 2। আর এসপি এর ক্ষেত্রে যেটা করতে হবে, তোমার এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে এক্সট্রা 10 যোগ করতে হয়। সো এস এর ইলেকট্রন, এই দেখো এই ইলেকট্রন সংখ্যা, এখানে এস এ আছে 2টা, পি এ আছে 5টা, তো মোট 7টা, আর এক্সট্রা 10 যোগ করলে হয় 17টা। তো 17 নং গ্রুপের মৌল হচ্ছে তোমার ফ্লোরিন। সিমিলারলি লাস্টে যদি ডিএস থাকে, জাস্ট ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে হয়ে যাবে, এখানে তোমাকে এক্সট্রা 10 যোগ করতে হবে না। সো এক্সট্রা 10 যোগ করতে শুধু এসপি এর ক্ষেত্রে, ঠিক আছে। সো এইভাবে তোমাকে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে, খুব ইজিলি। এটা শিখলে তোমার সৃজনশীল ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। 33 নাম্বার, আইইউপিএ কে পিএসসি কর্তৃক, অর্থাৎ ইউপেক পদ্ধতি বলে এটাকে। ইউপেক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। প্রাথমিক মৌল হচ্ছে 84টি এবং ল্যাবরেটরিতে ছকে কয়টি মৌল ছিল? 33টি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে ইউপেকটা কি? ইউপেকের পূর্ণরূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মাঝে মাঝে এটা আমাদের সিরিজে কত চলে আসে, আমাদের এমসিকিউ তো আসতে পারে, এই জন্য আমি দিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। 34 নাম্বার এমসিকিউ হচ্ছে 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 থেকে 12 নং গ্রুপ, 11 নং গ্রুপ, এগুলোকে আসলে কি বলে? সো 1 নং গ্রুপের যে মৌল, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। অর্থাৎ তোমার মানে অনেকটা ছন্দের মতো নাকি শিখছো না, যে হেলিনাকে রুবি সেচে ফেলেছে। সো 2 নং গ্রুপ, বিরিয়ানি মুগলাই কাবাব ছিঁড়ে বাটিতে রাখো, এই ধরনের অনেক ছন্দ আকারে তোমরা শিখেছো। সো 1 নং গ্রুপের সকল মৌলকে বলা হয় ক্ষার ধাতু, 2 নং গ্রুপের গোলা বলা হয় মৃৎক্ষার ধাতু, এবং 3 থেকে 12 নং গ্রুপের সকল মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল। এবং স্পেশালি 3 থেকে 12 মধ্যে সবগুলো তো অবস্থান্তর মৌল, ঠিক আছে। পাশাপাশি আবার 11 নং যে গ্রুপের মৌলগুলো আছে তাদেরকে মুদ্রা ধাতু বা অভিজাত ধাতু বলে, কারণ এখানে আছে তামা, রূপা, সোনা, এগুলোকে বলা হয় অভিজাত অথবা মুদ্রা ধাতু। অপধাতু হিসেবে ব্যবহৃত হয় সিলিকন, মনে রাখবা সিলিকন হচ্ছে অপধাতু। তো পরীক্ষা চলে আসে নিচের কোনটি অপধাতু? অপধাতু হচ্ছে সিলিকন। 17 নং গ্রুপ, এই 17 নং গ্রুপের 6টি মৌলকে হ্যালোজেন বলে, অর্থাৎ হ্যালোজেন 17 নং গ্রুপের মৌলগুলো হয় হ্যালোজেন। আর এই 17 নং গ্রুপের মৌলগুলাই তোমার দ্বিপরমাণু গঠন করে, অর্থাৎ F2Cl2 Br2 I2, এরা একা থাকতে পারে না, এটাতে দুইজন করে থাকে, মানে একটাই মৌলই তার মৌলিক পরমাণু আকারে থাকে। এজনকে এদেরকে দ্বিপরমাণুকে বলা হয়, আবার এদেরকে হ্যালোজেনও বলা হয়। আবার এদের আরেকটা নাম হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। 17 নং গ্রুপের যত মৌল আছে এটা সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল, এদেরকে দ্বিপরমাণু বলে, এদেরকে হ্যালোজেন বলে, 3টা নামে ডাকা হয়। লাস্ট হচ্ছে আমাদের 18 নং গ্রুপ, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় মৌল হচ্ছে মোট 7টা। 18 নং গ্রুপের যে 7টা মৌল তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। 35 নম্বর যে এমসিকিউ হচ্ছে পর্যায় সারণী থেকে বিস্তারিত আলোচনা ভালোভাবে শুনতে হবে। আচ্ছা, পর্যায় সারণী থেকে বিস্তারিত আলোচনা ভালোভাবে শুনতে হবে। পর্যায় সারণী বিস্তারিত আলোচনা বলতে মানে বুঝতেছে না, পর্যায় সারণী ডান থেকে বাম দিকে গেলে কি হয়, পর্যায় সারণী উপর থেকে নিচে গেলে কি হয়, এভাবে তোমাকে প্রত্যেকটি জিনিস জানতে হবে। মানে বলবে যে কোনগুলোর আয়নীকরণ শক্তি বেশি, কোনটা ইলেকট্রন আয়নীকরণ শক্তি বেশি, এই ধরনের কথাগুলো আর কি। সো ওইটা ভালো করে শিখলেই তুমি এটা অ্যান্সার করতে পারবে। এই ধরনের এমসিকিউ চলে আসে প্রতি বছরই। 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলো এবং ভর সংখ্যা ভালোভাবে মুখস্থ করতে হবে। আমি তোমাদের এর আগেও 3 নম্বর অধ্যায়ে কিন্তু এই কথা বলছিলাম। সো জানতে হবে 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস করা শিখতে হবে, ভর সংখ্যা ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এটা তো একটা প্রাথমিক স্টেজের কাজ, তারপর তোমাদেরকে আমি মনে করে দিচ্ছি, কারণ এটা না পারলে তুমি এমসিকিউ গুলো দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিছু এক্সট্রা মৌলের পারমাণবিক ভর চলে আসে 1 থেকে 30-এর বাহিরেও, সেটা হচ্ছে সিলভার। সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। তারপর হচ্ছে এস, অর্থাৎ এটা ভালোভাবে শিখবা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 33 এবং ভর সংখ্যা হচ্ছে 75। তো আমাদের ওই 30টার বাইরে এই 2টা মৌল ভালো করে শিখবা, ঠিক আছে, ভালো করে দেখবা। তবে এখানে আমাদের একটা এমসিকিউ দিয়ে বলছে গ্রুপ পর্যায় নির্ণয় করতে। তো গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার জন্য তোমাদের যে একটু আগে সিস্টেমটা বলে দিয়েছিলাম ওইটা তোমাদের ফলো করতে হবে, এই যে এটা ভালো করে দেখলেই হবে। তো এই এমসিকিউ গুলো আমরা আশা করি পারবা। তারপর চলে যায় হচ্ছে আমাদের 37 নম্বর মৌল সালফারের
মানে উত্তেজিত অবস্থায় যোজ্যতা ইলেকট্রনে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে? আমি লিখছি কিনা 6টি, বাট কিভাবে একটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি যে কোনো এমসিকিউ এই ধরনের আসলে দিতে পারবো। তো সালফারের মানে প্রাথমিক অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা সেটা একটু তাকায় দেখো, 1s2 2s2 2p6 3s2 3p4। তা আমি যখন তাকে একটু তাপ দিলাম, এই লাস্টে যে 3p আছে এই 3pটা সুন্দর মতো ডিভাইড হয়ে যাবে, কি হবে 3px 3py তারপর হচ্ছে 3pz। তাহলে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল না? কারণ পিতে মোট 4টা ইলেকট্রন ছিল, এখানে 3টা হয়েছে, একটা একটা করে ভাগ হইলো, ওই একটা ইলেকট্রন চলে যাবে 3d তে। তারপর দেখো 3 নাম্বার ইলেকট্রন পুরাটা আমাদেরকে বিজোড় বানাইতে হবে, কিন্তু 3 নাম্বার যে শক্তি স্তর এখানে কিন্তু এস এর ভিতরে 2টা রয়েছে, সো আমরা আরেকটু তাপ দিতে হবে। তাপ দিলে ওই এস এর ভিতরে একটা থাকবে, আরেকটা চলে যাবে 3d এর পরেরটায়, অর্থাৎ 3 নাম্বার সবগুলাই কি একটা করে ইলেকট্রন আছে, সো হয়ে গেছে। তো এইভাবে তাপ দেওয়ার পর শুধু লাস্টের যে কক্ষপথটা থাকবে তাদের প্রত্যেকে যেন একটা করে ইলেকট্রন পায়, সেই সিস্টেম আমাকে তাপ দিতে হবে। একটা ইলেকট্রন যদি পায় তাহলে মোট কয়টা ইলেকট্রন হয়? 1 2 3 4 5 6টা, তাই 6টা হচ্ছে তোমার মানে বিজোড় অবস্থা থাকতে পারে মোট 6টা ইলেকট্রন। তো এটা তো আমাদের সৃজনশীলে লেখার পদ্ধতি মূলত। তো একদম শর্টকাটে তুমি যদি বলো যে কিভাবে বের করবা, দেখবে সর্বশেষ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে, 2 + 4 মোট 6টা না? এই 6টা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন। কথা বুঝতে পারছো কি বলছি? ভেরি সিম্পল। 38 নম্বর এমসিকিউ হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি হলো পর্যায়বৃত্ত ধর্ম। এই যে যাই দেখতেছি এগুলো কি ধর্ম? পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো পর্যায়ের বাম হতে ডানে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম যথাক্রমে হ্রাস পায় ও বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যদি কোনো পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই তাহলে ওই মৌলগুলো ক্রমান্বয়ে ধাতব ধর্ম হ্রাস পায়। বাম থেকে যত ডানে যাব ধাতব ধর্ম হ্রাস পাবে, আর বাম থেকে যত ডানে যাব অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। একটা ভালো করে শিখো যে বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে চলে যায় আমাদের যে কোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর কি বাড়ে? ব্যাসার্ধ বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় আর ব্যাসার্ধ বাড়ে বাম থেকে ডানে গেলে। তারপর চলে যায় আমাদের এই না সরি এটা হবে না, ব্যাসার্ধ বাড়ে না, আমাদের ব্যাসার্ধ কমে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তো ব্যাসার্ধ বাড়ে কখন? যখন আমি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তখন তোমার ব্যাসার্ধ বেড়ে যাবে। উপরে 3টি হ্রাস পায়, অর্থাৎ তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো হ্রাস পায়, ব্যাসার্ধ বাড়ে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। তড়িৎ ঋণাত্মক ও তড়িৎ ইলেকট্রন আসক্তি পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। তাহলে চলে যায় কিছু এক্সাম্পল, নিচের কোনটির আকার বড়? সো এই 4টা মৌলের ভিতরে আকার বড় হচ্ছে তোমার স্ট্রোনসিয়ামের। কেন আকার বড়? আমরা বলছি উপর থেকে যত নিচে যাব তত আকার বৃদ্ধি পাবে। সো প্রত্যেক ইলেকট্রন বিন্যাস করে দেখো, সবচেয়ে নিচে অবস্থান করছে স্ট্রোনসিয়াম। তারপর নিচের কোনটির আয়নীকরণ শক্তি কম? আয়নীকরণ শক্তি কম কখন হয়? যখন উপর থেকে নিচে যাওয়া হয়, তখন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি সবই কমে যায়। সো এখানে সিজিএম হচ্ছে তোমার সবচেয়ে কম। খাদ্যাতুর ক্রম, খাদ্যাতুর ক্রম একদম ইজি, হেলিনা কেরুবিসে চেপে রয়েছে, ওইটা তোমার শিখতে হবে। আমরা ওই যে একটু আগে শিখছি 1 নং 2 নং গ্রুপের কোন কিভাবে কি মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসি কোন যৌগ রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? আয়রন। আয়রন তোমার রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়। চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা অধক্ষেপ পড়ে? ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ পড়ে। এখন চুনের যে পানি সেটার সংকেতটা বুঝতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানির সংকেত। চুনের পানিকে ঘোলা করে কার্বন ডাইঅক্সাইড। চুনের যে পানিটা সেটা ঘোলা করে কে? কার্বন ডাইঅক্সাইড। শামুক, ঝিনুক, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম কার্বনেট। শামুক, ঝিনুক, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম কার্বনেট। এখন সেক্ষেত্রে কিছু জিনিস জানা জরুরি। বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীর জনক মূল ভিত্তি, মানে মেন্ডেলিফ পর্যায় সারণীর জনক কিন্তু, অর্থাৎ তোমাকে প্রশ্ন আসতে পারে যে পর্যায় সারণীর জনক কে? পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিফ। সে যদিও ভুল পর্যায় সারণী প্রথমে প্রবর্তন করছে, কিন্তু সে তো প্রথমে এটা স্টার্ট করছে, এই জন্য সে হচ্ছে জনক। আর তার পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। তারপরে বিজ্ঞানী হেনরি মোস্টে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীকে সাধনের প্রস্তাব দেন। আর আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস, মাথায় রাখতে হবে। আগে ছিল পারমাণবিক ভর যখন মেন্ডেলিফ দিয়েছিল, বাট আমাদের বিজ্ঞানী হেনরি মোসলে সাহেব আইসা সেটা চেঞ্জ করে আমাদের বর্তমান আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
সো আধুনিক পর্যায়ে সূত্র আবিষ্কার হয় 1913 সালে। কে করে? বিজ্ঞানী হেনরি মোসলে। সো আজকে এই পর্যন্ত থাকুক, ভিডিও অনেক বেশি লং হয়েছে। নেক্সট পর্বে আমরা তোমার এমসিকিউ নিয়ে কথা বলবো। সো আমাদের ভিডিওর পর্বগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের এর বাইরে কোনো এমসিকিউ পড়তে হবে না, এবং ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি উপকার আসবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব দ্রুতই প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ আপলোড করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।